আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, নির্বাচনে কারচুপি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশে কূটনীতিকগণ এবং আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অনিয়ম এবং দুর্নীতিতে সবকিছু শেষ হয়ে গেছে, এখন নতুন করে শুরু করতে হবে। সাম্প্রতিক গণ অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ ছাত্র জনতা শেখ হাসিনার নিষ্ঠুরতার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল, তারপর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। মুক্তিযুদ্ধের পর দেশের সবচেয়ে বড় হত্যাকাণ্ড ঘটেছে, শত শত মানুষ নিহত হয়েছে, হাজারো মানুষ আহত হয়েছে উল্লেখ করে দেশের এই সংকটকালে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান ডক্টর ইউনূস। Students of no other countries in our recent memory had to pay so much a price for expressing their democratic aspirations, dreaming of a discrimination-free, equitable, and environmental-friendly nation where human rights of every citizen will be fully protected. You are the friends who will help us get over the crisis that we are facing. Either we make it or we don't exist as a nation. That's the kind of challenge it presents right now. রংপুরের সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহির হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর আবু সাইদের হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 17 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। ফ্রিল্যান্স ফটো সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহিরের বাবা আব্দুর রহমান সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 40 জনের নাম উল্লেখ করা হয়। এদিকে শহীদ আবু সাইদে বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে একই আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাগুলো গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণের নির্দেশ দেন। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, নতুন শিক্ষাক্রম কার্যকর করার সম্ভাবনা নেই, ধীরে ধীরে আগে শিক্ষাক্রমে যাবার চেষ্টা করা হবে, তবে শিক্ষার্থীদের কোনো অস্বস্তি যেন না হয় তা সবার আগে দেখা হবে। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না, এটাকে তো রাখা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে, যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়, শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, প্রায় 1 মাস পর তো বিশ্ববিদ্যালয় খুলেছে, তো ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন? রায়কা, দীর্ঘ 1 মাস পরে পরিবর্তনের পর আসলে স্বৈরাচারী যে শেখ হাসিনা সরকার ছিল, সেই সরকারের পতনের পর নতুন করে বিশ্ববিদ্যালয়দের তার স্বাভাবিক ছন্দ আছে, সেই ছন্দে ফিরতে শুরু করেছে। আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা, আবাসিক হল যেগুলো রয়েছে, সেই হলগুলো সহ ঘুরে এসেছি। বিশ্ববিদ্যালয়ের যে 19টি আবাসিক হল রয়েছে, প্রত্যেকটি আবাসিক হল চালু হয়েছে, খুলে দিয়েছে প্রশাসন, এবং এই হলগুলোতে এখন অধিকাংশ শিক্ষার্থীরাই হলে উঠেছে। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো ছিল, এর একটি সংকট
হচ্ছে গণরুমে শিক্ষার্থীদেরকে যে গাদাগাদি করে রাখা হতো প্রথম এবং দ্বিতীয় বর্ষ এমনকি তৃতীয় বর্ষ পর্যন্ত, কবি জসিমউদ্দিন হলে সেই সংকটটি কেটে গেছে। শিক্ষার্থী এবং প্রশাসনের সহযোগিতায় তারা পুরো দমে যত শিক্ষার্থী গণরুমে ছিল, 11টি গণরুম ছিল, সেই গণরুমের শিক্ষার্থীদেরকে বিভিন্ন হলে শিফট করে তাদের যে আবাসিক সিট সেই সিটটি বরাদ্দ করতে পেরেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় উপাচার্য নেই, কার্যত অভিভাবক শূন্য, কিন্তু এরপরও বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম রয়েছে সেটিও শুরু হতে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো চলছে, শুরু হতে যাচ্ছে, শুরু হচ্ছে, অনেক জায়গায় চলছে এবং কিছু অনুষদ, কিছু বিভাগে শিক্ষার্থীরা আসলে আন্দোলন করছেন, যারা বিগত সরকারের সময় চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বা বিভিন্ন অনুষদের সভাপতির দায়িত্ব পালন করছেন, তাদের পদত্যাগের দাবিতে আমরা বেশ কয়েকটি মিছিলও বিশ্ববিদ্যালয় এলাকায় দেখতে পেয়েছি। এছাড়া বাকি অন্যান্য যে পরিস্থিতি, অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো মোটামুটি স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। রায়কা, জানছিলাম ক্যাম্পাসের পরিস্থিতির খবর। বিচার বিভাগকে ভুল লুণ্ঠিত করা এবং গণতন্ত্রকে হত্যা করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়। কেন দৃষ্টান্তমূলক হতে হবে? কারণ মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য মাননীয় বিচারপতি মহোদয়দের আসন অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ আসন, সম্মানের আসন। সেই মর্যাদাপূর্ণ একটা চেয়ারে বসে জাতিকে ধ্বংস করবেন, গণতন্ত্রকে ধ্বংস করবেন, এমন কুলাঙ্গার বিচারপতি যেন সুপ্রিম কোর্টে আর কেউ না আসেন, সেই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তীব্র যানজটে নাকাল রাজধানী ঢাকা। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ পুরোদমে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। সেই সাথে ঢাকার রাস্তায় দেখা গেছে চিরায়ত যানজটের। সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলে যাবার সময় অধিকাংশ সড়কে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। গণপরিবহনের সাথে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও, ফলে বেশিরভাগ রুটেই থমকে আছে যান চলাচল। উত্তরা, মহাখালী, তেজগাঁও, মতিঝিল, ফকিরাপুল, শান্তিনগর এলাকায় সকাল থেকে যানবাহনে তীব্র জট দেখা যায়। কোনো কোনো সিগন্যাল পার হতেই লাগছে 30 থেকে 40 মিনিট। 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে উচ্চ আদালতে। একই সঙ্গে ওই 2 নির্বাচনের আগে সিইসি সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান বাতিল চাওয়া হচ্ছে। রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। রিটকারীদের আইনজীবী জানান, ইসি নিয়োগ নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। 2022 সালের আইনে দায়মুক্তি দেওয়ার এমন বিধান অসাংবিধানিক। রিটকারী আইনজীবীরা মনে করেন 2014 ও 2018 সালে জাতীয় নির্বাচনের দায়িত্বে থাকা ইসি নিয়োগ ছিল অবৈধ, সে কারণে তাদের অধীনে হওয়া নির্বাচনও অবৈধ। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বৃন্দ তাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া ছিল সার্চ কমিটি গঠন করার মাধ্যমে, এটি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী হয়নি। তাদের এই নিয়োগ নিয়ে পরবর্তীতে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা এই যে দায়মুক্তি, যে এত সালে নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় যে অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই আইনটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা বলেছি এইভাবে আইন করে কোনো বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করা যায় না। স্বৈরাচার হাসিনা সরকারের সময় নির্যাতিত প্রবীণ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক শফিক রেহমান দীর্ঘ 6 বছর পর আজ দেশে ফিরেছেন। হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমানের দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। এর আগে 2015 সালে 3 আগস্ট পল্টন থানায় মামলাটি করেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় 2016 সালের 16 এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয় তাকে।
গত এক বছরে ভারত থেকে 1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশে রপ্তানি করা মোট 12 কোটি ইউনিট বিদ্যুতের বেশিরভাগই রপ্তানি করেছে আদানি গোষ্ঠী। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় 2023-24 অর্থ বছরে 11 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করেছে ভারত এবং এর 10% রপ্তানি আয় বিদ্যুৎ খাত থেকে। বাংলাদেশে বিনিয়োগে ভারতের ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবসায়িক সুবিধাভোগী গৌতম আদানির আদানি গ্রুপ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশে উচ্চ মূল্যে বিদ্যুৎ রপ্তানি করছে। এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহৃত কয়লার দাম অস্ট্রেলিয়ার উন্নত মানের কয়লার দামের সমান মূল্য মার্কিন ডলারে নেওয়া হয়। এমনকি বাংলাদেশকে বিদ্যুৎ কিনতেও হয় মার্কিন ডলারে। বাংলাদেশের জনগণকে না জানিয়ে বা ফাঁকি দিয়ে একতরফাভাবে স্বৈরাচার শেখ হাসিনা ভারতের সাথে এই বিদ্যুৎ চুক্তি করেছিলেন। এদিকে 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর ভারত সরকার এক দেশে বিদ্যুৎ রপ্তানি বিধান 2018 সংশোধন করে আদানির বিদ্যুৎ কেন্দ্রে ঝুঁকি কমানোর নীতি গ্রহণ করেছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।